আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর ইউ.এইচ. রুহিনা জেসমিন, ইংলিশ ডিসিপ্লিন, খুলনা ইউনিভার্সিটি, বাংলাদেশ। আমি এখানে এসেছি আজকে একটা বিষয়ে ক্লারিফিকেশন, জাস্টিফিকেশন বা কিছু ইলাবোরেশনের জন্য। আমি পরিষ্কার করতে চাই একটা বিষয়। ফেসবুকে যেহেতু এই বিষয়টা এসেছে, একটু ভাইরাল হয়েছে এবং আমার যে বিরুদ্ধে যে ব্যাকল্যাশ চলছে, সেজন্য আমি ভাবলাম যে আমি কথাগুলো আমি নিজেই বলি। তো আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে নারী নেতৃত্ব নিয়ে, যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা দুজন তারা পুতুল থেকে খালেদা জিয়া এরকম বলেছিলাম, এবং হাসু থেকে শেখ হাসিনা হয়ে তারা যে এই যে দুর্গম পথ পাড়ি দিলেন, তাদের এই যে জার্নিটা, তারা গৃহবধূ থেকে দেশ নায়ক হলেন, এটা সহজতর ছিল না। এটা কঠিন একটা জার্নি। পুরুষ শাসিত সমাজে নারীদের এরকম ক্ষমতায়ন আসলে অনন্য, এবং এরকম নেতৃত্ব, শক্তিশালী নেতৃত্ব আমাদের সামনে প্রয়োজন দেশের উন্নয়নের জন্য। আমি এটা বলেছিলাম শুধুমাত্র ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে। আমি একজন ফেমিনিস্ট রিসার্চার, জেন্ডার রিসার্চার। খুলনা ইউনিভার্সিটি যে ফ্যাকাল্টি পেজ আছে, সেখানে দেখলে আপনি পাবেন। এছাড়াও আমার বিভিন্ন পেজ আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমার আছে, যেমন লিঙ্কডইন আছে, একাডেমি এডু আছে, বিভিন্ন জায়গায় রিসার্চ গেটে আছে। তো আমার রিসার্চ ইন্টারেস্ট, আমার রিসার্চ পাবলিকেশনস, দেশ বিদেশের বড় বড় ইউনিভার্সিটি পাবলিশার আমার লেখা পাবলিশ করেছে। সেখানে যেটা দেখবেন যে অ্যালাইনমেন্ট সব জায়গায় আমি কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, ফেমিনিজম নিয়ে কথা বলছি, জেন্ডার নিয়ে কথা বলছি, রেস নিয়ে কথা বলেছি, এবং সেক্সুয়ালিটি স্টাডিজ নিয়ে আমি এগুলো কাজ করি। এগুলো নিয়েই আমার হচ্ছে লেখাপড়া এবং গবেষণা। তো আমি শুধুমাত্র ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকেই আমি আসলে এটা বলতে চেয়েছিলাম যে নারী নেতৃত্বে যে তারা আসলে বাংলাদেশে তো এই দুজন ছাড়া আর ওভাবে আর কেউ আসে নাই। তো এবং এটা আমি খুব পলিটিক্যাল মিক্স আপ হিসাব করে আমি বলি নাই, আমি বলেছিলাম খুব ফেমিনিস্ট একটা পয়েন্ট অফ ভিউ থেকে যে তারা এই ভূমিকা রেখেছেন। কিন্তু এটাকে অনেকে পলিটিক্যাল একটা মিক্স আপ করে বিষয়টাকে অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছেন। আহ, এটা একটা সত্য। আবার কেউ কেউ, কারো কারো, কেউ শেখ হাসিনাকে পছন্দ করেন না, তারা ভাবছেন যে আমি এরকম পোস্ট দিলাম কেন, এটা সেটা। তো আমি দেখলাম যে আমার বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, যা আসলে কোনো সুস্থ মানুষের পক্ষে শোনা সম্ভব না। তো আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি এবং দিয়েছিলাম, এবং আইডিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। যেভাবে আমার বিরুদ্ধে কথা হচ্ছিল আমি দিয়েছি যে বিষয়ে পোস্ট, শুধুমাত্র নারী নেতৃত্ব এবং উমেন এম্পাওয়ারমেন্ট, যেটা আমার রিসার্চ ছিল সেই কেন্দ্র করে। কিন্তু যেটা অস্বাভাবিক কিছুও না যে এটা ডিসকোর্স অ্যানালিসিস করছে সব পলিটিক্যাল মানে ইনুয়েন্ডো দিয়ে বা পলিটিক্যাল মিক্স আপ করে করা হচ্ছে, যেটা বাংলাদেশে করা হয়ে থাকে। আমি এ বিষয়ে হয়তো যথেষ্ট সজাগ ছিলাম না। আমি ভেবেছি শুধুমাত্র হয়তো ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকেই আমার মতো করে সবাই বিচার করবে, কিন্তু ওই বিষয়ে কেউই বিচার করেনি। সবাই ভাবছে যে, বা বেশিরভাগই ভাবছে যে আমি হয়তো এটা আমি শেখ হাসিনাকে গ্লোরিফাই করার জন্য চেষ্টা করেছি। আমি সেটা করিনি। আমি দুজন নারী নেতৃত্বকে আমি প্রশংসা করেছি, এবং একটা লেভেলে তারা সফল ছিলেন। তারা তো দেশ নায়ক হয়েছেন গৃহবধূ থেকে, এবং একটা পর্যায়ে এসে আপনি বা দেশের আইন কানুন একজনকে কি বলছে না বলছে, ভালো মন্দ, সেটা পরবর্তীতে বা সেটা নিয়েও কথা বলা যেতে পারে। তা আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল যেটা, সেটা অনেকেই বুঝতে ভুল করছে, বা যার যার জ্ঞানের পরিধি অনুযায়ী বুঝতে আমাকে ভুল করেছে। তারপরেও আমি যদি পাবলিক সেন্টিমেন্টে কোনো আঘাত করে থাকি, কাউকে যদি হার্ট করে থাকি, আম, তো সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং আসলেই দুঃখ প্রকাশ করেছি আমি কালকেই। এজন্যই তো পোস্ট আমি ডিলিট করে দিয়েছি। একটা বিষয় দিলাম, সেটা আমি পরবর্তীতে ডিলিট করলাম, মানেই হচ্ছে আমি উইথড্র করছি, আমি যেটা বলেছিলাম বা কিছু। কিন্তু এটা হয়তো অনেকে বুঝতে পারেননি, যে কারণে আমার আজকে আবার এসে এই বিষয়ে কথাগুলো বলতে হচ্ছে। আর হচ্ছে এ বিষয়ে আহ একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাকে নিয়ে যে ট্রোল করা হচ্ছে ভিডিও টিডিওগুলো দিয়ে, আমার ভিডিও নিয়ে। আমি একজন শিক্ষক, একজন গবেষক, একজন মা, একজন স্ত্রী। তো আমি বিভিন্ন ধরনের ভিডিও আমি তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুকের রুল মেনে আমি করি। এবং কোথাও বেড়াতে গেলাম,
পড়াচ্ছি, রিসার্চ করলাম, পাবলিশ হয়েছে বা কোনো অনুষ্ঠান বা কিছু, আমি এগুলো একটু শেয়ার করি রেগুলারলি ফেসবুকে। আমি রেগুলার বসে আমি শেয়ার করি। আমি একাডেমিক নন একাডেমিক বিভিন্ন পারপাজে ফেসবুকটাকে ইউজ করি। তো কালকের ঘটনার পর থেকে আমি আসলে খুবই মানে কষ্ট পেয়েছি যে আমার বিরুদ্ধে যেভাবে কথা বলা হচ্ছে, আমাকে একবার বুঝতেও চাইলো না কেউ। আমার বিরুদ্ধে যেভাবে কথা বলা হচ্ছে আমি কষ্ট পেয়েছি, এটা সত্য। আর আমি হচ্ছে ভণ্ডামি করতে পারি না, সত্য কথাটা আমি বলি, সেটা হচ্ছে ওইটা। আমার ছাত্র একজন সেখানে বলছে আমি দি কালার পার্পল বাই অ্যালিস ওয়াকার, যেটা পুলিজার প্রাইজ উইনিং একটা নোবেল, সেটা আমি পড়িয়েছি, যেখানে ছিল বাইসেক্সুয়ালিটি ছিল। তো সেটা আমি আলোচনা করেছি ক্লাসে, সেটার উপর মুভি আছে, সেটা আমি দেখিয়েছি তাদেরকে। কেননা ছাত্ররা তো টেক্সট অত ভালো পড়ে না, তো মুভিটা দেখলে তারা ভালো বুঝতে পারবে। এটা আমি শুধু না, আমাদের অনেক কলিগরাই করে থাকেন, যে নোভেলের উপরে মুভি থাকে বা ড্রামার উপর মুভি থাকে, মুভিটা দেখালে তারা ভালো বুঝতে পারেন। তো সেখানে যদি বিভিন্ন বাইসেক্সুয়াল বিষয় থাকে বা কিছু, সেটা তার এড়িয়ে যেতে পারে। এবং ওই মুভিটাতে আসলে এ ধরনের কিছু ছিল না। এটা যখন এই ডিরেক্টর যখন তৈরি করে দি কালার পার্পল মুভিটা, তখন কিন্তু গ্লোবাল অডিয়েন্সকে মাথায় রেখে ওটা ছিল না। আর যেখানে এরকম কিছু থাকলে আমরা সেটা একটু টেনে দিয়ে আমরা কিন্তু দেখতাম। তারপরেও কারো কারো ভালো লাগেনি, তারা ক্লাস থেকে চলে গিয়েছে এবং তারা এগুলো নিয়ে কথা বলছে। আমার কারিকুলামে যে নোভেলটা আছে সেইটা আমি পড়াবো, সেটার উপরে আমার অনেকগুলো পাবলিকেশনও আছে, অনেকগুলো পাবলিকেশন আছে। এই নিয়ে আমি খুব ভালো জানি। আনন্দ সহকারে আমি আমার যে রিসার্চ ফাইন্ডিংস সেগুলো আমি ক্লাসে বলেছি, এবং এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেজন্য আমি সবসময় পরিষ্কার করি যে পৃথিবীতে এগুলো আছে। পৃথিবীতে হোমোসেক্সুয়ালিটি আছে, বাইসেক্সুয়ালিটি আছে, অনেক কিছু আছে, কিন্তু সেটা আমরা শেখার স্বার্থে শিখছি, যেহেতু টেক্সট বুকে আছে বা জানছি, কিন্তু আমি এটা প্রমোট করি না খুব কনসাসলি, কোনো ভুল বোঝাবুঝি না হয় যেন, সেজন্য আমি কিন্তু সেখানে বলেছি। এরপরে এটা বলা হচ্ছে আমি এই যে কথা বলছি আমার গলা শুকিয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। আমি রমজান মাসে পানি খেয়েছি ক্লাসে। আমি 1 ঘন্টা ক্লাসে আমার অন্তত 1-2 বার পানি খাওয়া লাগে, আমি খেয়েছি, এটা আমার একটা সমস্যা। আমি আমি একজন আস্তিক, আমার পরিবারের সবাই নামাজ রোজা করে, আমরাও করি। আমি হয়তো মাথায় কাপড় দেই না, তো অনেকে ভাবে যে না, কি ভাবে না ভাবে। তো আমি একদিন ওদেরকে কথায় কথায় বললাম যে দেখো, এই যে কত কথাবার্তা হয়, তো অনেকে মনে করে যে আমি মাথায় কাপড় দেই না, তো এরকম। তো তোমরা কি জানো আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখেছিলাম। আর আর ঈসা আলাইহিস সালামের ওনাকেও আমি স্বপ্নে দেখেছিলাম। তো ঈসা আলাইহিস সালামকে আমি যখন স্বপ্নে দেখেছি, ওনাকে আমি দেখেছি ওনার গায়ের রংটা একটু কালো। তো আমি বিশ্বাস করতে পারিনি, যে আমি ভাবলাম যে একজন রাসূল, তো উনি নিশ্চয়ই অনেক সুন্দর বা কিছু এরকম একটা অবয়ব আমাদের সামনে ভাসে হবেন। তো আমি বিশ্বাস করতে পারিনি। পরবর্তীতে আমি একটু সার্চ দিয়ে আর্টিকেল দেখলাম, যেটা আমি কালকেও সার্চ দিয়ে আবার দেখলাম, যে চ্যাট জিপিটি থেকে, ওখানেও বলছে যে আসলে জিজাস কে হচ্ছে ইসলামে ঈসা আলাইহিস সালাম হিসেবে দেখে। তো হচ্ছে হোয়াইট কালার ছিলেন না, ডার্ক অলিভ ব্রাউন এই টাইপের ডার্কই ছিল। তো আমি রিসার্চ ফাইন্ডিংস এর বেসিসে আমি বলেছি আমি একটা স্বপ্ন দেখেছি। আমি তো এখানে ধর্ম অবমাননা করিনি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত অর্থেই স্বপ্ন দেখেছি। না দেখলে আমি বলতাম না, কারণ আমি এই সমস্ত ভণ্ডামি শয়তানি পারি না। আমার যখন এই খুলনা ইউনিভার্সিটির আমি গ্রাজুয়েট, যখন আমার প্রথম ওখানে 2004-এর ব্যাচ আমি, তো আমাদের একাডেমিক্স আমাদের ভর্তি হওয়ার পর আমরা 9 মাস বসেছিলাম। তখন আমি অনেক বুখারী শরীফ, তিরমিজি শরীফ থেকে শুরু করে অনেক কিছু পড়েছি। অনেক, যেহেতু ওই সময়টা বন্ধ ছিল, আমি অনেক কিছু পড়েছি, তখন এগুলোর মধ্যে ডুবে থাকতাম। তো আমি স্বপ্ন দেখেছি। এখন হয়তো ওইভাবে ডুবে থাকতে আমি পারি না, কিন্তু তার মানে এই না যে আমি স্বপ্নটা দেখিনি আর আমার ছাত্র এই নিয়ে কথা বলবে। আমি স্বপ্ন দেখেছি, আমি বলেছি। আমার অসুস্থতার সমস্যা আছে, আমি পানি খেয়েছি, কিন্তু রোজার মাসে আমি ক্লাসে পানি খেয়েছি বলে, আমি শিক্ষক হওয়া সত্ত্বেও আমি এটুকু ভদ্রতা, নমনীয়তা, সৌজন্যতা বোধ আমি বলেছি, দেখো আমার এরকম একটু সমস্যা আছে, এজন্য আমি খাই, তোমরা তো জানো, তো আমি সরি, তোমরা কিছু মনে করো না। তো এরকমও হয়, আমি যদি কখনো কোনো একটা বিষয় করি, আমি তাদেরকে জাস্টিফিকেশন দেই, ক্লারিফিকেশন দেই, পরিষ্কার করে বিষয়টা তাদেরকে আমি বুঝিয়ে বলি। এরপরেও যদি আমাকে নিয়ে কথা ছড়ানো হয় যে উনি এমন তেমন,
তো আসলে আমার কিছু বলার থাকবে না, কেননা পারফেক্ট কেউই না। যারা বলছে বা এই যে পৃথিবীর যত কোটি লোক কেউই পারফেক্ট না, আমিও না, আমারও হাজারো ভুল আছে, হাজারো। তো ভুলের ঊর্ধ্বে কেউই না। আম, বলেছে আমার বিরুদ্ধে অনেক কথা, সেসব কথা কি বলবো। তো আমার মেয়েও কিন্তু লয়ের একজন স্টুডেন্ট খুলনা ইউনিভার্সিটির, সেও দেখছে সেও আমাকে বলছে তুমি এইসব পোস্ট দাও, আমাদের তো অসুবিধা হয়, এই যে কথা লিখছে আজে বাজে। তো যারা পোস্ট দেয় তারা তো হিসাব করে না যে ফ্যামিলি আছে, তো ফ্যামিলি থেকে দেখছে তারাও খারাপ লাগছে, তাদের কষ্ট পাচ্ছে। তা আমি কষ্ট পেয়েছি যে আমার জন্য আসলে আমার ফ্যামিলি কষ্ট পাচ্ছে এবং ছাত্রদের মধ্যে একটা হচ্ছে। তো ওকে, লেট মি ক্লারিফাই, যে আমি এটা ক্লারিফাই করি বিষয়টা। আমি ভিডিওটা বানাচ্ছি সেরকম এডিট কাটমাট করে না, আমি স্পন্টেনিয়াসলি মনে করার চেষ্টা করছি কি বলেছিলাম আর হচ্ছে আহ, কি কি লিখেছিল দেখি আমি উত্তর দিতে পারি কিনা, যদিও ফাইন। একটা বিষয় আমি বলি যে ছাত্রদের সেন্টিমেন্টে লাগার মতো কোনো কাজ আমি করিনি। আমাদের বিশ্ববিদ্যালয় একটা অরাজনৈতিক একটা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র শিক্ষকের কোনো রাজনীতি নাই। গত বছর জুলাই আহ, আন্দোলনের সময় যখন আমাদের ছাত্ররা, এই বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্র, ফিজিক্স এবং কেমিস্ট্রির ছাত্র, যখন পুলিশ স্টেশনে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, আমার বাড়ি বটিয়াঘাটা, আমি অসুস্থ অবস্থায়, আমার হাজব্যান্ডের মোটরসাইকেলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি গিয়েছিলাম সেখানে। এই চিন্তা করে, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, এরকম কিছুই না। আমি চিন্তা করি যে আমার ছাত্র, তো আমি তার শিক্ষক, তার বিপদে আমার দাঁড়ানোটা হচ্ছে আমার কর্তব্য। তো এটা আমি করেছি। তো সেই ডিসিপ্লিনের একজন ছাত্র আমার বিরুদ্ধে এগুলো বলছে। আজকে তার সিনিয়র ভাইকে ছাড়াতে আমি গিয়েছিলাম, পরে জেনেছিলাম সে আমারই ছাত্র। ইংলিশে মানে ইংলিশের কোর্সগুলো তো আমরা ইংলিশের শিক্ষকরা নিয়ে থাকি, তো আমি নিয়েছিলাম। আমি দুঃখিত, এটা কোনো নাটক না। আমি একজন মানুষ, জীবনে কারো কখনো ক্ষতি করিনি। আর আমি খুব শক্ত মানুষ, আবার খুব নরম মানুষ। আমি আসলে একজন মানুষ। আমাকে যেভাবে গালিগালাজ করা হয়েছে, আজে বাজে কথা বলা হয়েছে, ভিত্তিহীন কথাবার্তা, এগুলো আমি আমি খুব কষ্ট পেয়েছি। আমার ছাত্ররা বলেছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের কখনো উপকার ছাড়া শিক্ষা, গবেষণা, ব্যক্তিগত বিষয়ে আমি উপকার ছাড়া কখনো অপকার করিনি। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের শিক্ষকের সন্তান, নিজেও একজন শিক্ষক। আমি কষ্ট পেয়েছি। আমি একটা জিনিস বলছে আমার চাকরি কি করে হলো, প্রফেসর কি করে হলাম, আমি বলি আমার বিয়ে হয় 12 বছর 8 মাস 21 দিনে। সেই রাতে আমার বিয়ে হয়, আমার বাল্য বিবাহ হয়। আমি বাসা থেকে সবাইকে বের করে দিছি আমি এই ভিডিওটা বানানোর জন্য। আপনি যদি মনে করেন আমি উইক স্ট্রং আপনার বিষয়, কিন্তু আমি একজন মানুষ, আমি সেটাই বলবো। আমি ভিডিওটা বানাচ্ছি, আমার পিআর এজেন্সি নাই, আমি নিজেই করছি। এটা একটু পরে আপলোড করব। তো তারপর থেকে অনেক সংগ্রাম করে এই পুরুষ শাসিত সমাজে অনেক কষ্ট করে, যদিও অনেকের সহায়তা আছে, আমি এ পর্যন্ত এসেছি। আমি আমার ছোট মেয়েকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্টে চান্স পেয়ে আমি ছাত্র হিসেবে ভর্তি হই। আমার প্রত্যেক শিক্ষক জানে, আমার কোনো শিক্ষক বলতে পারবে না কোনোদিন ক্লাসে দেরি করছে, কোনোদিন লেখাপড়া খারাপ করছে, বলতে পারবে না। কোনোদিন কোনো শিক্ষকের কাছে যায়নি অ্যাসাইনমেন্টে আপনি ডেট এক্সটেন্ড করেন, বাড়ান, পারবো না, হয়নি, কখনো ঘটেনি। আমি এমন একজন মানুষ। আমার সেই মেয়ে, যে বাচ্চাকে কোলে করে বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেই মেয়ে এখন ল ডিসিপ্লিনে পড়ছে। আমার বিরুদ্ধে বলার আগে আমার সম্পর্কে জানা উচিত। আমি এভারেস্টের মতো দাঁড়িয়ে আছি, ছিলাম একটা ছোট্ট নরম একটা মাটি, সেখান থেকে উঠে এসেছি আমি এখানে। আমার বিরুদ্ধে বলার আগে হ্যাঁ ভাবতে হবে ভাই, তোমাকে ভাবতে হবে।
যদি মানুষ হও আমার কাছে এসে ক্ষমাও চাইতে হবে। আমি কি করেছি, আমি অনেক কষ্ট করেছি জীবনে, এবং আমি কৃতিত্বের সাথে রেজাল্ট করেছি। আমি ব্যাচেলার্সে আমি ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। আমি বাচ্চা নিয়ে পড়ে ঘর সংসার করে আল্লাহ চাইলে আমি ফার্স্টও হতে পারতাম। তারপর আমি আর্থিক অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই। আমি মাস্টার্স চলাকালীন সময় আমি গণবিশ্ববিদ্যালয়ে আমার চাকরি হয়, সেখানে আমি মাস্টার্স করি, আমি থিসিস করি। থিসিস চলাকালীন আমার চাকরিটা আমার নিতে হয়েছিল, কেননা আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, খাওয়ার ছিল না। আমি খুব পেটুক মানুষ, কিন্তু আমার খাওয়াও ঠিক মতো অনেক সময় হতো না। চাকরিটা এজন্য নিলাম, নিয়ে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছিল, তাও আমি ফিফথ হয়েছিলাম মাস্টার্সে, না সরি ফোর্থ। আমি মাস্টার্সে ফোর্থ হয়েছিলাম। আমার ইচ্ছা ছিল অনার্সে, তো মেয়েটা ছোট ছিল, চারিদিকে সমস্যা, পারিনি। একটা ল্যাপটপও আমার ছিল না, কোনো ইন্টারনেট কানেকশন ছিল না। তো আমি ওই চাকরিটা করে যে বেতন পেতাম, একদিন এমনও হয়েছিল যে আমি রেস্টুরেন্টে আমি খেতে পারিনি, আমার কাছে টাকা ছিল না। এরকম অনেক কিছু ঘটেছে। অনেক সময় গল্প করেছি ছাত্রদের সাথে, তাদেরকে ইন্সপায়ার করার জন্য। তো তারপরে আমি মাস্টার্স করলাম, ফার্স্ট ক্লাস ফোর্থ হলাম উইথ থিসিস। আমি যতদূর শুনেছি থিসিস আমার সর্বোচ্চ আমার এসেছিল, এবং সেটা আমি দেশের বাইরে পাবলিশ করি। তারপর থেকে আমার মাস্টার্স রেজাল্ট হয়ে যায় জানুয়ারিতে। 2012 সালে জুলাইয়ে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। সেখানে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রত্যেকটা আপগ্রেডেশন বোর্ডে আমি অনেক ঝুট ঝামেলার মধ্যে পড়ে যাই, এবং আমার অনেক কষ্ট করে এত দূরে আমি এসেছি। আমি অনেক জিদ ধরে আমি রটলেজে পাবলিকেশন করেছি, সেজে করেছি, স্প্রিঞ্জারে করেছি। 6 বার আমার পেপার রিজেক্ট করে স্প্রিঞ্জার, 6 বার, 5 বার করে। পরবর্তীবার আমি আমার জিদ ছিল আমি স্প্রিঞ্জারে পাবলিশ করবই, আমি একজন টপ ক্লাস রিসার্চার হবই। আমি করেছি, 6বারে আমি করেছি। অনেক ভালো ভালো পাবলিকেশন করেছি। ব্রিজ ওয়াটার স্টেট ইউনিভার্সিটি জার্নালে করেছি আমি, আমি ইউনিভার্সিটি অফ মাসারিকে করেছি, দরগাপেস ইউনিভার্সিটি করেছি, ওপল ইউনিভার্সিটি করেছি, অনেক ইউনিভার্সিটি দেশ বিদেশে, সেটা আমার প্রোফাইলে ঢুকলে বুঝতে পারবেন। বর্তমানে ভার্নন প্রেসের একটা কাজ আমি করছি, সেটাও জেন্ডার ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি। আমেরিকান একজন প্রফেসর, হার্ভার্ডের একজন প্রফেসর, আফ্রিকান একজন প্রফেসর, আমরা কাজ করছি, কাজ চালিয়ে যাচ্ছে। তার আগে একটা হয়েছে অক্সফোর্ড, হার্ভার্ড, এবং আমরা 3-4 জন মিলে একটা কাজ করে সেটা রটলেস পাবলিশ করেছি। অনেক কষ্ট করেছি, করে এ পর্যন্ত এসেছি। তাই কেউ খারাপ কথা বললে খুব কষ্ট লাগে, কষ্ট লাগার জায়গা থাকে না। তো যারা প্রশ্ন তুলছিল যে ইনি প্রফেসর কি করে হলেন, এবং আপনাদেরকে আমি বলি, আমি অ্যালামনাইদের মধ্যে আমি প্রথম প্রফেসর, আমার ইংলিশ ডিসিপ্লিনে সর্বপ্রথম প্রফেসর হয়েছে আমি, যদিও আমি 6ষ্ঠ ব্যাচ। আমি আমি জাস্ট বলতে চাচ্ছি, এগুলো বলার মানে এটাই যে আমি বসে থাকিনি, আমি সংগ্রাম করে কষ্ট করে এ পর্যন্ত এসেছি, এবং সেটা নিয়েই আমি কাজ করি, ওমেন এম্পাওয়ারমেন্ট। তো এর মধ্যে যদি সবসময় পলিটিক্যাল বিষয় ঢুকিয়ে এনে একজনকে নাজেহাল করা হয়, তো শেষে সেটা ক্লারিফিকেশন দেওয়া এবং সরি বলা ছাড়া আর কিছুই থাকে না। আমার ছাত্ররা আজকে, আমার 2জন ছাত্র আমার বিরুদ্ধে বলছে, 2জন ছাত্র, আর 300 ছাত্র, 400 ছাত্ররা কি করছে? তাদের জন্য কি আমি কিছু করিনি? তাদেরকে কি আমি শেখাইনি কিছু? তাদের জীবনে কি আমি কোনো অবদান রাখিনি? কেউ কথা বলেছে, কেউ কথা বলেনি, প্রত্যেকটাই আমার মাথায় আছে। আমি কষ্ট পেয়েছি, কিন্তু কোনোদিন এর আগেও যে তার জন্য মার্ক কম দেব, কারোর সাথে ভালো সম্পর্ক হলে মার্ক বেশি দেব, খারাপ হলে কম দেবো, এরকম রেকর্ড আমার নাই এই বিশ্ববিদ্যালয়ে। এখনো পর্যন্ত শিক্ষকদের মধ্যে যদি সর্বপ্রথম পরীক্ষার প্রশ্ন জমা দেই আমি দেই, সর্বপ্রথম যদি খাতা জমা দেই আমি দেই। আমার এই শোল্ডারে যন্ত্রণা, এবার অ্যাডমিশন টেস্টের কাজ করার সময় সেই যন্ত্রণা আরো বেড়ে গিয়েছে, তারপরও করেছি। জীবনটা এত সোজা না, অনেক কষ্ট করে এত দূর এসেছি। সামান্য একটা পোস্টে, যেটা আমি বলেছি একটা নারীবাদী পয়েন্ট অফ ভিউ থেকে নিতে পারিনি,
নিতে পারোনি, সেখানে তুমি তোমার যৌক্তিক পয়েন্ট অফ ভিউ রাখতে পারো, আলোচনা করতে পারো, কিন্তু আমার বিরুদ্ধে এত আজে বাজে, আমার পরিবারের বিরুদ্ধে এত আজে বাজে কথা বলা কারো কি এটা শোভনীয়? শোভনীয় না। বাইরের ডিসিপ্লিনের যারা বলছে, নিজের ডিসিপ্লিনের যারা বলছে, যদি মানুষ হয়ে থাকো, যদি বিবেক থেকে থাকে, আমার কাছে সরি বলা লাগবে, কেননা আমি তোমাদের কোনো ক্ষতি করিনি ভালোবাসা দেয়া ছাড়া। আজকে যারা বড় বড় কথা বলছে, কোনো রাজনীতি করে না, তোমরা বিপদে পড়ছিলে, তোমাদের খোঁজ নিয়েছি, ভাই তোরা বেঁচে আছিস না মরে গেছিস, কোথায় কি, পুলিশ স্টেশনে ছাড়াতে গেছি আমি, কি লাভ ছিল আমার? আমার লাভটা কি? আমি লাভ লস হিসাব করে কাজ করি না, যেটা রাইট সেটা করি, যেটা রং সেটা করি না, যেটা রাইট রং হিসাব করে কথা বলি। কিন্তু আমি জানি না সেই সময় হয়তো এখন আমি হারিয়ে ফেলেছি কিনা। আমি যাই বলছি, যাই করছি, সবই খারাপ হয়ে যাচ্ছে। আমার সবকিছু তো খারাপ না, কিছু দিক তো ভালো আছেই। আমি সেটা প্রাউড ফিল করি আমার নিজেকে নিয়ে। যখন কেউ থাকে না হচ্ছে প্রশংসা করে, তখন নিজেই নিজের প্রশংসা করতে হয়। এই সেন্সে নার্সিসিস্টিক, মানে এটাকে নার্সিসিস্টিক একটা পয়েন্ট অফ ভিউ বলে, অনেক সময় এটাও প্রয়োজন হয়। আমি অনেক রাইট রং নিয়ে বিশ্ববিদ্যালয়ে কলিগদের সাথে কথায় মানে জড়িয়েছি, এই সেই। তো আমি ক্ষান্ত দিচ্ছি, আমি কোনো রাইট রং নিয়ে আর কোনো কথা আমি আর বলতে চাই না। যা চলছে চলুক, আমি নীতি মানি, নীতির কথা বলি, কিন্তু কারণ এগুলো ভালো লাগছে না, তাই আমি এগুলো নিয়ে আর কিছু বলতে চাই না। আমার কাজ ট্রুলি প্রফেশনাল হওয়া, সময় মতো ক্লাসে যাব, পড়াবো, বেরিয়ে আসব। আমার কাজ মানে ইনকাম, প্রতি মাসে ছাত্রদের পড়াই, 2 পয়সা পাই, তাই দিয়ে আমার সংসারটা চলে। আমার কোনো ইডিওলজির দরকার নেই, আমার কোনো নেতা নেত্রীর কারোর দরকার নেই। আমার এই চাকরি কোনো নেতা নেত্রী দিয়ে যায়নি, আমার কষ্ট করে পেয়েছি এ পর্যন্ত, এখনো কষ্ট করছি। আমি কিভাবে প্রফেসর হয়েছি? নিজের যোগ্যতায়, নিজের ভালো ভালো পাবলিকেশনস দিয়ে করে আমি হয়েছি। আমি কোনো তেলবাজি করে হইনি, তেলবাজি আমার রক্তেই নাই, এটা আমি পারি না। এরপরও সর্বশেষ আমি অল্প কথায়, আমাকে কেউ কেউ পরামর্শ দিয়েছিল, তুমি অল্প কথায় বলো, কি বলতে কি বলবা আবার। কিন্তু ওই যে আমি মানুষ, আবার এই ভিডিও নিয়ে যদি আবার কথা বলা হয় যে না উনি এই বলছে, সেই বলছে, এই বলছে, সেই বলছে, ট্রোল করতে চাইলে তো কত মানুষকে ট্রোল করা যায়, মরার পরেও ট্রোল করছে, আমি তো তাও বেঁচে আছি। এরপরে যদি কেউ ট্রোল করে আমার মানসিকভাবে আমার কষ্ট দেয়, বা আমি যদি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই, কোনো অসুবিধা হয়, তখন নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখো। তোমার ঘরেও মা আছে, বোন আছে, শিক্ষক আছে। সর্বোপরি আমি যে পোস্ট দিয়েছি, কোনো নারীবাদী দরকার নেই। আমার রিসার্চ বাইরের লোকেরা পড়বে, দেশের বাইরের লোকেরা পড়বে, আমার ছাত্রদের আর পড়ার কোনো দরকার নাই। আমি যে পোস্ট দিয়েছি এটার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছি। জীবনে ফেসবুকে ওই টাইপের দেওয়ার আর আমার মন মানসিকতা নেই। আর আমি চেষ্টা করছি যে আমি দেশের বাইরে টাইরে কোথাও আমি টিচিং এ চলে যেতে পারি কিনা, আল্লাহ সহায় হলে হয়তো চলে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।